আচ্ছা, রাজনীতির এই যে বিশাল দাবার বোর্ড, মানে সেখানে নেতাদের প্রতিটি চাল তো আর শুধু কিস্তিমাট করার জন্য দেয়া হয় না, তাই না? একদমই না। বরং চারপাশের দর্শকদের মনস্তত্ত্ব নিয়ে খেলার জন্য দেয়া হয়। হ্যাঁ, আর ঠিক এটাই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দিগন্ত বার্তা সাম্প্রতিক একটা প্রতিবেদনে। তো আজকের এই বিশ্লেষণে আমাদের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের এই আসন্ন নির্বাচনে শীর্ষ নেতাদের যে পারস্পরিক অভিযোগ আর কটাক্ষ চলছে সেটা বোঝা। মানে এগুলো কিভাবে আসলে এক একটা মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করছে। আর রাজ্যের সামগ্রিক রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে সেটা দেখাও কিন্তু আমাদের লক্ষ্য। ঠিক। তো নির্বাচনের ময়দানে এই মনস্তাত্ত্বিক খেলাটার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর অবিশ্বাস তৈরি করা। হ্যাঁ, প্রতিবেদনে যেমন আমরা দেখলাম যে হুগলির উত্তরপাড়া সভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে ভবানীপুরে পরিকল্পিতভাবে মিটিং করে ভোটের গতি ধীর করে দেওয়ার চেষ্টা চলছে। হুম। শুধু তাই নয়, নন্দীগ্রামের প্রসঙ্গ টেনেও কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেখানেও আগে এ ধরনের ঘটনা ঘটেছে। ঠিক ধরেছেন। আর দিগন্ত বার্তার ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে বাইরে থেকে লোক এনে হোটেল বা গেস্ট হাউসে রাখা হচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার এখানে একটা ছোট্ট খটকা লাগছে। এই ধরনের অভিযোগ কি আসলে বুমেরাং হতে পারে না? বুমেরাং ঠিক কিভাবে বলছেন? ধরুন, সাধারণ মানুষ যখন শোনেন যে পুরো ভোট প্রক্রিয়াটিকেই আটকে দেওয়ার বা ধীর করার চেষ্টা চলছে, তখন তো তারা হতাশ হয়ে ভাবতেও পারেন যে ভোট দিতে গিয়ে আর লাভ কি, এমনিতেই তো সব ঠিক করা আছে। হুম, এটা খুব স্বাভাবিক একটা যুক্তি। তবে রাজনৈতিক মনস্তত্ত্ব কিন্তু একটু অন্যভাবে কাজ করে। অন্যভাবে কাজ করে মানে? ধরুন, যখন ক্ষমতাশালী কোনো পক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে, তখন সেটা ভোটারদের মধ্যে হতাশার বদলে একটা তীব্র জেদ তৈরি করে। ও আচ্ছা। একটা প্রতিরোধ স্পৃহা। একদম তাই। মানুষ তখন নিজেদের কোণঠাসা ভাবতে শুরু করে। আর এই অসহায়তা থেকেই একটা সহজাত সহানুভূতি জন্ম নেয়, যার শেষমেশ ভোটারদের ওইসব বাধা পেরিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার তাড়না কয়েক গুণ বাড়িয়ে দেয়। দারুণ পয়েন্ট। তার মানে ভয় দেখানোর কৌশলটা আসলে মানুষের ইগোতে আঘাত করছে। হ্যাঁ, আর প্রাতিষ্ঠানিক চাপ বা বহিরাগত ইস্যুকে সামনে এনে নেতাদের লক্ষ্যই হল ভোটারদের সেই সুপ্ত আবেগকে উস্কে দেওয়া। আর ঠিক এই আবেগের জায়গাটাতেই ভাষাগত আক্রমণ বা ওই রাজনৈতিক রসিকতা সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে। ঠিক বলেছেন। ওই একই প্রতিবেদনে দেখা যাচ্ছে, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিংসাত্মক ভাষা ব্যবহারের বিরুদ্ধে আইনজীবীদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আবার ঠিক তারপরে প্রধানমন্ত্রীকে নিশানা করে ছুড়ে দেওয়া হচ্ছে ঝাড়মুড়ির মতো একটা মন্তব্য। হ্যাঁ, বলা হচ্ছে ৪ তারিখে ফলাফল বেরোলে এই ঝাল তাদের লাগবে। এই বৈপরীত্যটা সত্যি খেয়াল করার মতো। মুখ্যমন্ত্রী সেদিন উত্তর দমদম থেকে ভবানীপুর পর্যন্ত দিনভর প্রচারের প্রচণ্ড ব্যস্ত শিডিউলের মধ্যে রয়েছেন। এত চাপের মধ্যেও এমন একটা শব্দ ব্যবহার করলেন যা মানুষের মুখে মুখে ঘোরে। ঠিক, কারণ আমাদের মস্তিষ্ক তো আর জটিল আইনি প্রক্রিয়া বা ধারা উপধারা মনে রাখতে চায় না। না, সেটা তো চাই না। বরং ঝালমুড়ির মতো একটা দৃশ্যমান শব্দ, যার রোজকার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত, সেটা মস্তিষ্কে খুব দ্রুত গেঁথে যায়। তার মানে এটা তো শুধু রসিকতা নয়, এটা মানুষের স্মৃতিতে জায়গা করে নেওয়ার একটা দারুণ কগনিটিভ শর্টকাট। আর এই শর্টকাটেই কিন্তু পুরো নির্বাচনী বয়ানকে নিয়ন্ত্রণ করে। গুরুগম্ভীর আইনি হুমকির কথা সাধারণ মানুষ হয়তো দুদিন পর ভুলে যাবেন। কিন্তু ওই চটজলদি রসিকতা বা উপমা মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে দেয়, তাই তো? একদম। রসবোধ আসলে মানুষের সমালোচনামূলক চিন্তাভাবনাকে একটু শিথিল করে দেয়। ফলে একটা অত্যন্ত আক্রমণাত্মক রাজনৈতিক বার্তাও হাসির মোড়কে খুব সহজে মানুষের মগজে ঢুকে যায়। তাহলে দেখা যাচ্ছে এই প্রাতিষ্ঠানিক চাপের অভিযোগ, বহিরাগত ইস্যু এবং এই আক্রমণাত্মক অথচ মজাদার বাক্যবান সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে ভোটারদের আবেগ আর রাজ্যের সামগ্রিক রাজনৈতিক আবহকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলছে। হ্যাঁ, এই বয়ানগুলো কেবল তথ্য সরবরাহ করে না, বরং ভোটাররা কিভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে দেখবে সেই দৃষ্টিভঙ্গিটাই আগাম গড়ে দেয়। সত্যি, সাধারণ মানুষ যখন পরের দিন সকালে খবরের কাগজে বা টিভিতে নেতাদের এই ধরনের চটজলদি রসিকতা বা গুরুতর অভিযোগ দেখেন, তখন একটু থেমে ভাবা উচিত। হ্যাঁ, ভাবা উচিত যে এটা কি শুধুই একটা সাধারণ খবর, নাকি অবচেতন মনকে প্রভাবিত করার একটা সুকৌশলী চাল। আর এখানে কিন্তু আমরা পরিষ্কার করে দিতে চাই যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না।
আমরা কেবল এই উৎস সামগ্রীতে থাকা কৌশলগুলো বিশ্লেষণ করছি। একদমই তাই। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নিরপেক্ষভাবে বিষয়গুলো তুলে ধরা। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ থেকে যায়। সেটা কি? যখন কোনো বড় নির্বাচন, নীতি আদর্শ বা উন্নয়নের বিতর্কের বদলে মূলত সিস্টেমের ওপর অবিশ্বাস বা ভোট ধীর করার অভিযোগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর ওই যে পাল্টা মনস্তাত্ত্বিক আক্রমণের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, তখন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের ভোট দেওয়ার আসল ভিত্তিটা ঠিক কিভাবে বদলে যায়? খুব সুন্দর একটা প্রশ্ন। রাজনীতির এই দাবার বোর্ডে সাধারণ ভোটাররা কি শেষ পর্যন্ত নিজেদের স্বাধীন ইচ্ছায় চলেন, নাকি নিছকই এক একটা মনস্তাত্ত্বিক ঘুঁটি হয়ে ওঠেন? এটাই আমাদের আজকের চিন্তার বিষয়। তো আজ এ পর্যন্তই।